তাদের সমবেদনা জানাতে যখন বিজেপি নেতা কর্মীরা সেখানে পৌঁছেছেন তখন পুলিশ উপস্থিত ছিল। যদি তৃণমূল কংগ্রেস এখনো বলে যে কোনো পোস্ট পোল ভায়োলেন্স নেই, তাহলে যে ছবিগুলি আমরা মানুষের সামনে নিয়ে আসছি সরাসরি সেগুলোকে তারা অস্বীকার করুন এবং কোর্টে হলফনামা দিয়ে বলুন যে 2 তারিখ নির্বাচন হয়ে ফল বেরোনোর পরে রাজ্যে আর কোনো সংঘর্ষের ঘটনা নেই। যদি আদালতের ওপর সামান্যতম আস্থা বা বিশ্বাস এখনো তৃণমূল কংগ্রেসের অবশিষ্ট থাকে, যদি সেটাকেও তারা মানবাধিকার কমিশনের মতো আক্রমণ না করেন, রিডিকিউল না করেন, তাহলে হলফনামা দিয়ে জানান যে এ ধরনের কোনো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি। কারণ আমাদের যে কর্মীরা খুন হয়েছেন তাদের পোস্টমর্টম হয়েছে পুলিশের উপস্থিতিতে, সুতরাং সেগুলো সরকারি নথি আমাদের কাছে আছে। তাহলে তিনি বলুন যে পোস্টমর্টম হয়েছে, সেই পোস্টমর্টমগুলো অবৈধ, অটোপসির অনুমতি রাজ্য সরকারের ছিল না, স্থানীয় প্রশাসনের ছিল না, বিজেপি জবরদস্তি লাশ কাটা ঘরে মানুষদের ঢুকিয়ে তাদের দেহের ওপরে কাটাছেঁড়া করেছে। এটা হলফনামা দিয়ে রাজ্য সরকার বলুন। এটা বিজেপির চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের কাছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি থাকবে, কিন্তু 16ই আগস্ট তারিখটি, ওই দিনটি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কাছে একটা কলঙ্কিত দিন। 1946 সালের 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং সংঘটিত হয়েছিল। ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিলেন 16ই আগস্ট, সেদিনকার সুরাবর্তী। আজকে সেই দিনে তৃণমূল কংগ্রেস খেলা হবে ঘোষণা করল। অর্থাৎ আমরা নির্বাচনের পরে যে ধারাবাহিকভাবে সর্বস্তরে বলে আসছিলাম যে নির্বাচনের পরে যে হিংসার বলি মানুষকে হতে হচ্ছে, এটা শুধুমাত্র 16ই আগস্টের পরে যে ডাইরেক্ট অ্যাকশন ডে যেখানে হয়েছিল, যে কলকাতা শহরের ওপরে প্রায় 15,000 মানুষের প্রাণ চলে গিয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, যদুনাথ সরকার, মেঘনাথ নেতৃত্বে মানুষ একটা সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল কিছু মানুষের সহায়তায়। আজকে সেই দিনের কথা নতুন করে মনে পড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অতএব আমরা যে তুলনা করেছিলাম যে তৃণমূলের দৃষ্টিভঙ্গির সঙ্গে ডাইরেক্ট অ্যাকশনের দৃষ্টিভঙ্গি অবস্থানের কোনো পার্থক্য নেই, আজকে 16ই আগস্ট দিনটিকে তৃণমূল বেছে নিয়ে আজকে সেই আমাদের আশঙ্কা বা আমাদের বক্তব্যকেই প্রতিষ্ঠিত করল। দেখুন, এখানে তো একতরফা সন্ত্রাস হচ্ছে। তৃণমূল কংগ্রেস সারা দেশে কি করতে পারবে, কি করতে পেরেছে, এটা প্রত্যেক মানুষের জানা। আসামের বাঙালিদের কাছে গিয়ে বলেছিলেন বিজেপি বাঙালি বিরোধী পার্টি। স্থানীয় নির্বাচনে বাঙালিদের মধ্যে তৃণমূল প্রার্থী দিয়েছিল। আসামের মানুষরা তাদের জমানত নয়, জমানতের জমানত বাজেয়াপ্ত করে দিয়েছে। দিল্লিতে করলবাগে গিয়ে, চিত্তরঞ্জন পার্কে গিয়ে বাঙালিদের মধ্যে তারা দাঁড়িয়ে বলেছিলেন জনভিত্তি বাড়াতে হবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের। চিত্রাভিনেতা প্রবীণ চিত্রতারকা বিশ্বজিৎকে প্রার্থী করা হয়েছিল। বহু বক্তৃতা করেছিলেন পশ্চিমবঙ্গে দিল্লিকে নিয়ে। দিল্লিতেও তাদের জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে, শুধু জমানত বাজেয়াপ্ত হয়নি। তো তৃণমূলের অতীত, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মানুষের জানা, কিন্তু খেলা হবে 16ই আগস্ট মানে আমাদের আতঙ্কিত থাকতে হবে পশ্চিমবঙ্গের মানুষের, আবার তৃণমূল ঝাঁপিয়ে পড়তে পারে। বিজেপি তো চায় একটা শক্তিশালী প্রতিপক্ষ তৈরি হোক নির্বাচনের আগে। এই ধরনের প্রতিপক্ষদের মোকাবেলা করেই আমরা 2 থেকে আজকে 303-এ পৌঁছেছি। নিজেদের রাজনৈতিক অবস্থানকে ডাইলিউটেড না করে, কোনো রাজনৈতিক বিশেষ মতাদর্শের কাছে আত্মসমর্পণ না করে, আমরা আমাদের মতো করে আমাদের কথা বলে মানুষকে সঙ্গে নিয়ে আজকে আমরা চলেছি এবং তার ফলে মানুষ আমাদের সঙ্গ দিয়েছে, মানুষ আমাদের সাথে আছে। মুখ্যমন্ত্রীর আর একটা মন্তব্য, এর প্রতিক্রিয়া চাইছি। বিজেপি হাইলোডেড ভাইরাস পার্টি, গুলি গালি গলি দিয়ে রাজনীতি চলছে।
আমি আপনার প্রশ্নটা পরিষ্কার শুনতে পেলাম না। বিজেপি হাই লোডেড ভাইরাস পার্টি, গুলি গালি বলি এই দিয়ে রাজনীতি চলছে। এ সমস্ত শব্দবন্ধ মুখ্যমন্ত্রী নিজের এর উত্তর দেওয়ার মতো মেধা আমাদের নেই। তবে শুধু এটুকুই বলতে পারি যে 2,30,00,000 মানুষ পশ্চিমবঙ্গে যদি এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে, তাদের পরিবার যোগ করলে কোথায় দাঁড়াচ্ছে ব্যবস্থাটা। তো এটা তো একটা ভয়ঙ্কর সংক্রমণ। এই সংক্রমণকে রোধ করবার ক্ষমতা কি তৃণমূল কংগ্রেসের আছে? মগজে মরুভূমি, ওরা মানবিক কাকে বলে জানেই না। ওরা সব এজেন্সির ঠিকাদারি নিয়ে গোটা দেশ এইভাবেই চালাচ্ছে। আমাদের মগজে যদি মরুভূমি থাকে, তাহলে যে মানুষগুলো কে হয়তো বিজেপির কোনো নেতা অনুপ্রাণিত করে ফেলেছেন বা প্রভাবিত করে ফেলেছেন, তাদের মগজের মরুভূমিতে উনি মরুদ্যান তৈরি করে দিন। কিন্তু শুধুমাত্র কিছু শব্দবন্ধের মধ্যে দিয়ে একটা খোলা মঞ্চে বক্তৃতা করা যায়। ভারতবর্ষের মানুষ একটু দরিদ্র হলেও তারা মূর্খ নয়, অশিক্ষিত নয়। তাদের রাজনৈতিক সচেতনতাকে তৃণমূল এভাবে প্রভাবিত করতে পারবে না। শ্রমিকদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে নির্বাচনের সময় জোট করে লাভ নেই, এখন থেকেই তৈরি হতে হবে, জোটবদ্ধ হয়ে দেশকে পথ দেখাতে হবে, একসঙ্গে আগে এগোতে হবে, কর্মীদের মতো আপনাদের পাশে থাকবো, যা আদেশ দেবেন তাই করব। কি বলবেন? জোট তৈরি করুন। আমরা তো ভারতবর্ষের বিভিন্ন জোট রাজনীতি দেখেছি। দেশের মানুষ মুরারজি ভাই দেশাইকে দেখেছে, বিশ্বনাথ প্রতাপ সিংকে দেখেছে, চন্দ্রশেখরকে দেখেছেন, আইকে গুজরালকে দেখেছেন, দেবে গৌড়াকে দেখেছেন। দেশের মানুষ তাদের অভিজ্ঞতা থেকে ভোট দেবেন। আজকেই শেষ পর্যন্ত কতজন তৃণমূলের বক্তৃতা শুনেছেন, কোন ক্লাবে দিল্লিতে করছিলেন, তো সেটা একটু সবাই খোঁজ নিয়ে নিন, বুঝতে পারবেন। আগামী 2-3 দিনের জন্য আমি দিল্লি যাব, 2 বছর যেতে পারিনি। আমি বিরোধী নেতাদের সঙ্গে দেখা করব। পাওয়ার আছেন, চিদম্বরম আছেন, যদি বৈঠক ডাকেন তাহলে যোগদান করতে পারি। 26-27 থাকবো, ওই সময় ডাকলে আমরা যেতে পারি। কি বলবেন? মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন, এ তো অত্যন্ত আনন্দের কথা। পশ্চিমবঙ্গের বিকাশের স্বার্থে তিনি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, পশ্চিমবঙ্গের দাবি দাবা নিয়ে দিল্লিতে যাবেন, সেটা তো রাজ্যবাসীর কাছে অত্যন্ত আনন্দের কথা। কিন্তু দিল্লিতে গিয়ে তিনি যাদের সঙ্গে দেখা করবেন বলছেন, এরাই তো এখন একটা প্রান্তিক শক্তি হয়ে গেছে, নিজেদের রাজ্যে প্রত্যেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। যে আমি চিদম্বরমের সঙ্গে কথা বলতে পারবো না, কেজরিওয়ালের সঙ্গে কথা বলতে পারবো না, শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে পারবো না, কারণ সব ফোন ট্যাপ হচ্ছে, পেগাসাস ফোন ট্যাপ করছে। বাদল অধিবেশনের সময় মানুষের দৃষ্টি আকর্ষণ করতে একটা আন্তর্জাতিক চক্রান্ত তৈরি হয়েছে এই পেগাসাস। এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। শুধু আমি আবার মনে করিয়ে দিতে চাই, মুকুল রায় যেদিন বিজেপিতে যোগদান করেন, কলকাতার একটি সভা থেকে তিনি বেরিয়ে গিয়ে সন্ধেবেলায় 40 মিনিটের একটি একান্ত সাক্ষাৎকার দেন একটি টিভি চ্যানেলে। সেখানে মুকুল রায় অভিযোগ করেছিলেন যে আমি সিঙ্গুর করেছি, নন্দীগ্রাম করেছি, আমি প্রদণ্ড প্রতাপ সিপিআইএমের সঙ্গে লড়াই করেছি, কিন্তু বুদ্ধবাবু আমার ফোন কোনোদিন ট্যাপ করেননি। 3টে টেলিফোন তিনি হাতে তুলে দেখিয়েছিলেন যে আমার 3টে নাম্বার, 3টে ফোনই ট্যাপ করা আছে। এর জন্য তিনি একদম সর্বোচ্চ আদালতের পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন। তাহলে মুকুল রায় সেদিন কি ভুল বলেছিলেন, মিথ্যাচার করেছিলেন, শিখিয়ে দেওয়া কথা বলেছিলেন, না প্রতিহিংসার রাজনীতি করেছিলেন? আজকে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মুকুল রায়কে তার হয় উত্তর দিন, না হলে মুকুল রায় সরাসরি ক্ষমা চান যে সেদিন তার অবস্থা ভুল ছিল। তৃণমূল কংগ্রেসের শাসনে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের আমলারা, সরকারি আমলারা, এখানকার আইপিএস আইএস অফিসাররা, তারা হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলেন। তৃণমূলের নেতারা ফোন করতে বললে বলেন হোয়াটসঅ্যাপ কলে কথা বলুন। পশ্চিমবঙ্গেই একটা ফোন ট্যাপের আবহে একটা রাজনীতি রয়েছে, এটা প্রত্যেক মানুষের জানা। ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে এ ধরনের রাজনীতি করবার কোনো প্রয়োজন নেই। মানুষ অস্থিরতার বিরুদ্ধে স্থায়িত্বের পক্ষে নির্বাচন করবেন। অনিশ্চয়তার মধ্যে ভারতবর্ষের মানুষ নির্বাচনে যাবেন না। কোভিড শেষ হলেই শীতকালে ব্রিগেড সমাবেশ করার কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির কোনো পরিকল্পনা? বিজেপি তো কোনো রিঅ্যাক্টিভ মোডে নেই। বিজেপি নিজস্ব ন্যারেটিভ নিজেই তৈরি করবে।
বিজেপির সংগঠন কিভাবে যাবে, কবে আমরা সভা করব সেটা আমরা ঠিক করব। আপনারাই তো সভা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তৃণমূল সভা করলে একসময় এটাই করতে। পরিস্থিতি পরিবর্তন হয়, সেটা একটা সময়ের কথা ছিল, আজকে নির্বাচন হয়ে গেছে, পরিবর্তিত পরিস্থিতি আরেক কথা হয়। বিজেপি ব্রিগেড করার জন্য প্রস্তুত আছে। কোভিড শেষ হলে বিজেপিকেও ব্রিগেড করা থেকে কেউ আটকে রাখতে পারবে না। শ্রমিকদা, এই ফোন ট্যাপিং ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের উচিত অবিলম্বে শতপ্রণোদিত মামলা রুজু করা এবং সিট বানিয়ে তদন্তের নির্দেশ দেওয়া, কারণ গণতন্ত্র একমাত্র তারাই বাঁচাতে পারেন। কি বলবেন? মুকুল রায়ের অভিযোগটা কি হলো? নাম্বার ওয়ান, 2019 সালে এই তদন্ত একবার হয়েছিল। 2019 সালে গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। কপিল সিবাল উকিল ছিলেন হোয়াটসঅ্যাপ পক্ষের, সেখানে হোয়াটসঅ্যাপ হয়ে কপিল সিবালের স্টেটমেন্ট ছিল কোর্টে যে হোয়াটসঅ্যাপকে ডেন্ট করবার মতো ক্ষমতা পেগাসাসে নেই। হোয়াটসঅ্যাপেতে যারা আছেন তাদের সম্পূর্ণ ডেটা এবং সম্পূর্ণ তাদের বাক্যালাপ সুরক্ষিত, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা ওদের নিজস্ব ভাষা। তৃণমূলে থাকলে দেবতা আর তৃণমূল ছাড়লে দানব, এটা বলতে পারে। এখন গদ্দার না গব্বর, এটা তো তৃণমূলের নিজস্ব কয়েনেজ, তারাই এটার বিচার করতে পারে। ফোন ট্যাপিং নিয়ে বলেছেন যে পেগাসাস নরেন্দ্র মোদীর নাভিশ্বাস। পেগাসাস নিয়ে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে বা অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানে আন্দোলন গড়ে তোলার ডাক এবং সাধারণ মানুষকে আন্দোলনমুখী করে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো বছর 5 হলো নরেন্দ্র মোদীর বিরোধিতায় নেমেছেন। এর আগে এরকম নরেন্দ্র মোদীর বিরোধিতা সারা দেশ জুড়ে বহু কংগ্রেসী নেতারা করেছেন। পরিণতি কি হয়েছে প্রত্যেকের জানা। নরেন্দ্র মোদীকে যারা নরখাদক বলেছিলেন, যারা মনুষ্যত্ব বিরোধী মানুষ বলেছিলেন, যারা নরেন্দ্র মোদী নিপাতজাত স্লোগান দিয়ে ভারতবর্ষে রাজনীতি করেছেন, সেই বামপন্থীরা প্রান্তিক হয়ে গেছেন। গুজরাতেও নরেন্দ্র মোদীকে হারানো যায়নি। আর যত বিরোধিতা বাড়ছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তত বাড়ছে, বিজেপির আসন সংখ্যা তত বাড়ছে। কোভিড পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন, বলছেন যে গোটা দেশের কোভিড পরিস্থিতি দেশকে শেষ করে দিয়েছে, 4 লক্ষ প্রাণ চলে গিয়েছে। এমনকি উত্তরপ্রদেশকে বলা হচ্ছে যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় সেরা রাজ্য, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে মৃতদেহকে শেষ সম্মান জানানো হয়। কি বলবেন? প্রথম দিকে কোভিডের মৃতদেহ নিয়ে কি হয়েছিল সেটা এই রাজ্যবাসীকে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো মানুষ সংস্কারবশত কোনো মৃতদেহকে যদি জলে ফেলে থাকে, সেটা কোভিডের মৃতদেহ না অন্য কোনো মৃতদেহ, তা আজ পর্যন্ত জানা যায়নি। পশ্চিমবঙ্গে এখনও টিল ডেট বহু এলাকা আছে যেখানে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বেশি। এখনও তাদের ভেলায় করে ওপরে মশারি টাঙিয়ে কিছু খাবার দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদার একটা অংশে এই ঘটনা নিয়মিত চলে। আজকে যদি সেই মৃতদেহগুলোকে ভাসতে দেখে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জন্য দায়ী করেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দায়ী করেন, আমার মনে হয় বিষয়টা ঠিক হবে না। কটা মৃতদেহ এসছে, কোথা থেকে মৃতদেহ এসছে, কেউ কি মৃতদেহ তার অটোপসি হয়েছে, মৃতদেহকে কেউ জিজ্ঞাসা করেছে যে তুমি কোথা হইতে আসিয়াছ? এরকম তো ঘটনা ঘটেনি। তাহলে এই রাজনীতি আর কতদিন চলবে? উত্তরপ্রদেশের পরিসংখ্যান দেখুন, টেস্টের পরিসংখ্যান দেখুন, উত্তরপ্রদেশের সেফোম দেখুন, উত্তরপ্রদেশের কোভিড বেডের সংখ্যা দেখুন, উত্তরপ্রদেশের ভ্যাকসিনেশন দেখুন, আর তার পাশে পশ্চিমবঙ্গকে তুলনা করুন। যে কটা ভ্যাকসিনের এখানে পশ্চিমবঙ্গ পেয়েছে সেটাকেও ঠিকমতো ম্যানেজ করতে পারেনি। টোটাল মিসম্যানেজমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গে। পাউডার মিশিয়ে জল, ভাবতে পারেন এই ঘটনা যদি কলকাতার পরিবর্তে লখনৌ হতো, আজকে কি হতো? পশ্চিমবঙ্গের রাস্তায় আপনি কত মোমবাতি দেখতেন, মোমবাতি সেল বেড়ে যেত পশ্চিমবঙ্গে। আজকে পশ্চিমবঙ্গে এতগুলো খুন হচ্ছে, রাজ্যে কোনো মোমবাতির বিক্রি নেই, কোনো মোমবাতির মিছিল নেই, কারণ সবাই ভয় পেয়ে গেছেন, আর না হলে আত্মসমর্পণ করেছেন। কিন্তু বিজেপি আত্মসমর্পণের রাজনীতি করে না। আমাদের রাজনীতি ব্যক্তি আক্রমণ কুৎসার রাজনীতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মানুষ মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। মানুষ আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে, আমরা মানুষের রায়কে গ্রহণ করেছি এবং পশ্চিমবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে, এই অতিমারীকে মোকাবেলা করার ক্ষেত্রে, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিজেপি কোনো বিভাজনের রাজনীতি করবে না।
দেশের অন্যান্য কোনো জায়গার কোনো মুখ্যমন্ত্রীর এ ধরনের বিভাজনের অভিযোগ নেই। ভ্যাকসিন বন্টনের ক্ষেত্রে কোনো বৈমাতৃসুলভ আচরণের নিয়ে কোনো অভিযোগ দেশের অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত করেননি। সুতরাং ভ্যাকসিনের অপ্রতুলতা আছে, সারা দেশেই আছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে তুলনা করুন। 40 কোটি ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে পশ্চিমবঙ্গে। পৃথিবীতে 40 কোটি জনসংখ্যা কটা দেশের আছে এটা একটু দেখুন। এই বিশাল দেশ, সেখানে এত একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেখানে এত রিজিওনাল অ্যাসপিরেশনস, একটা বিশাল সংখ্যক মানুষ তারা পুরোপুরি কোভিড প্রোটোকল মানছেন না, ভ্যাকসিনেশন নিচ্ছেন না, মধ্যে থাকছেন না, মাস্ক পরছেন না, তাদেরকে সরকারকে নিয়ে আসতে হচ্ছে সিস্টেমের মধ্যে। যদিও পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে একদমই এগিয়ে, যে পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়েছেন, এখানে চেষ্টার কোনো তারা করবেন না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের কার্যকলাপ সেটা বুঝিয়ে দিয়েছে, তার মধ্যেই এই সরকার চলেছে। শ্রমিকদা, আরেকটা বিষয় কোভিড পরিস্থিতি নিয়েই বলেছেন মুখ্যমন্ত্রী। আপনি ভ্যাকসিনের কথা বলছিলেন যে অন্য কোনো রাজ্য অভিযোগ তুলছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের রাজ্যে 14 কোটি ভ্যাকসিন দরকার, কিন্তু কেন্দ্র থেকে এখনো পর্যন্ত পেয়েছি মাত্র 2 কোটির কিছু বেশি। এভাবে ভ্যাকসিন যদি আসতে থাকে, কবে ভ্যাকসিন ড্রাইভ শেষ হবে এ রাজ্যে আমরা জানি না। তার মধ্যে অন্য কোনো ভাইরাসও চলে আসতে পারে, কি বলবেন? অন্য কোনো ভাইরাস চলে আসতে পারেন কিনা এই ধরনের বৈজ্ঞানিক মানে কোনো অবজারভেশন তো আমাদের নেই, আমরা সেটা বলতে পারবো না। তবে এটুকুনি বলতে পারি, যা ভ্যাকসিন আছে তার একটা সুষম বন্টন হচ্ছে। পর্যাপ্ত ভ্যাকসিন যে নেই এটা তো সবাই স্বীকার করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে ভ্যাকসিন কিছু জায়গায় দিতে হচ্ছে, কারণ ভ্যাকসিন যে তৈরি হচ্ছে 229টা এলিমেন্ট লাগে শুধু একটা ভ্যাকসিনে, 180টার বেশি সেখানকার কিছু জিনিস সাপ্লাই করছে আমেরিকা, সিঙ্গাপুর আছে, সাউথ আফ্রিকা আছে, তো তাদেরও আমাদের কিছু প্রতিদান দিতে হবে। ভারতবর্ষ যে এই ভ্যাকসিনেশনের মধ্যে রুখে দাঁড়িয়েছে, আমাদের দেশে অক্সিজেন তৈরি করবার জন্য পুরো ব্যবস্থা মানে একটা অবস্থায় পৌঁছে গেছে, তো সেটা তো এই দেশে প্রমাণিত। যে তৃণমূল কংগ্রেস বলছে যে আজকে ভারতবর্ষ অক্সিজেন নেই, অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, যে রাহুল গান্ধী কংগ্রেসের পক্ষ থেকে এতদিন বলে এলেন যে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণে অক্সিজেন না পেয়ে মানুষের মৃত্যু ঘটছে, আপনি গতকালে রাজ্যসভায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্টেটমেন্ট দেখুন। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে অক্সিজেনের অভাবে কেউ মারা যাননি। তার মানেটা কি? তার মানে সরকার, কেন্দ্র সরকারকে যখন রিপোর্ট করছেন অক্সিজেনের অভাবে কেউ মারা গেছেন এ কথা বলেনি, কংগ্রেস শাসিত রাজ্যও বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেননি, কেরলও বলেনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের আজকে বলেছেন যে খেলা একবার হয়েছে, খেলা আবার হবে, খেলা হবে স্লোগানকে আস্তে আস্তে এবার ভাষান্তর করে বিভিন্ন রাজ্যে পাঠানোর কথা ভাবছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কি সর্বভারতীয় তৃণমূল হতে খেলা হবে কে ট্রান্সলেট করছে? এত দূর ওভারল্যাপ করে যদি চলে যায়, আবার নিজের গোলে ফিরে আসা মুশকিল হবে, নিজের পেনাল্টি বক্সে। না, লাগাতার যেটা দেখা গেছে যে ভোটের আগে থেকে শুরু করে বা এখনো যেটা যে বুদ্ধিজীবীদের সম্পর্কে বা তাদের ভূমিকা নিয়ে যে কটাক্ষ, আজকেও আপনারা যেটা বললেন যে এই মোমবাতি বিক্রি কমে গেছে, এটা কি খানিকটা কটাক্ষ না? বুদ্ধিজীবী আর বুদ্ধিযোগী দুটো পার্থক্য আছে। বিজেপি প্রথম থেকে বলে কোনো মানুষকে ব্যক্তিগত আক্রমণ করবার বা তাদের কুৎসা করবার আমাদের কোনো ইচ্ছা নেই। তবে এই কথা ঠিক, এই যে মানুষগুলোর ছবি আমরা আজকে রেখেছি আজকের দিনে, এই মানুষগুলোর মধ্যে 90% প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, গ্রামের মানুষ। তারা শুধুমাত্র নিঃশব্দে একটা রাজনৈতিক দলকে ভোট দেবার কারণে তাদের খুন হতে হলো, এর প্রতিবাদ পশ্চিমবঙ্গ করবে না? কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেখানে রাস্তায় কোনো মিছিল হবে না? আমরা তো একটা বিচ্ছিন্ন ঘটনাকে উত্তরপ্রদেশের কেন্দ্র করে রাস্তায় বড় বড় মিছিল দেখেছি, মোমবাতি মিছিল দেখেছি। যখনই বিভিন্ন জায়গায় টিভিতে সান্ধ্যকালীন অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে বসে তারা কথা বলেন, বারবার দু একটি বিচ্ছিন্ন ঘটনা
কোথায় পারিবারিক গণ্ডগোলে কে কাকে খুন করেছেন তারও দায় নরেন্দ্র মোদীর উপর চাপিয়ে দেন, আর এতগুলো মানুষের প্রাণ চলে গেল, একটা কেউ কোনো প্রতিবাদ নেই, শব্দ উচ্চারণ করবেন না? এটা তো আশ্চর্যের ব্যাপার। এটা তাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরো ভালো দেশের জন্য আমরা একসঙ্গে কাজ করব, স্বৈরতন্ত্রের সরকার আগে এবার দেশের পালা। দিল্লিতে দুই অথরিটেরিয়ান রয়েছেন, তাদের উৎখাত করতে হবে। আগামী দিনে ভারতবর্ষকে সঠিকভাবে স্বাধীন করে কর্মস্বাচ্ছন্দ্য ভারতবর্ষের বিদ্যালয় বাংলাই করবে। ঠিকই বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, তার বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। বাংলাই করবে। 2028-এর নির্বাচনে বাংলা 36টি আসন পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকারকে, বিজেপি সরকারকে আরো শক্তিশালী করবে। আমরা সবসময় গণতন্ত্রের বিরোধীদের জন্য একটা স্পেস দিতে চাই। রাজনীতিতে গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার, বাদ বাকিটা ছেড়ে রাখলাম।